জোড়া কর্মী সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমটি ব্যারাকপুরের আনন্দপুরের মাঠের পর শিলিগুড়িতে কর্মী সভা করবেন তিনি। সেখানকার প্রস্তুতির ছবি ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়। সকলে রয়েছেন এবং সকলে একভাবে কর্মীরা যেখানে দুপুরের খাবার খাচ্ছে ঠিক সেখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন এবং তিনি যে খাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কর্মীদের সঙ্গে খাওয়া এবং পরিবেশন। আজকে কর্মীদের সঙ্গে খাওয়া এবং নিজে খাওয়া পরিবেশন করা পরিবেশ থেকে কি বলবেন? দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে উত্তরবঙ্গের 4টি সরকারি জেলা এবং আমাদের সাংগঠনিকভাবে 5টি জেলা আর কর্মীদের আসার কথা। আমরা যা চেয়ার পেতেছিলাম তার থেকে বেশি লোক চলে এসছে এবং আমাদের এখানে কিন্তু লোক বলতে সাধারণ মানুষকে ডাকা হয়নি, শুধুমাত্র পার্টির যারা কর্মী, পার্টির যারা নির্দিষ্ট পদে আছে তারা এসেছে। আর এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। আমি খাচ্ছি, আমার এখানকার স্থানীয় বিধায়ক আনন্দময় বর্মন তিনি খাচ্ছেন, সবাই আমরা একসাথে কর্মীদের সাথে খাচ্ছি, কারণ আমরা ওই ভিভিআইপি কালচারে বিশ্বাস করি না। আমরা এটা আমাদের পরিবার, আর পরিবারের মধ্যে কেউ বড় হয় না, কেউ ছোট হয় না। গার্জিয়ান থাকতে পারে কিন্তু পরিবারের মধ্যে সবাই সমান থাকে। তাই আমরা সকলেই মিলে, সেটা সাংসদ হোক, বিধায়ক হোক, মন্ত্রী হোক, যেই হোক, সকলেই মিলে আমরা একসাথে ভোজন করতে চাই। সকলে একইভাবে যে খাবার খাচ্ছেন সেই খাবার প্রত্যেক কর্মীও খাচ্ছেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে ঝিলম করঞ্জায়, এবিপি আনন্দ, শিলিগুড়ি। আর জোড়া কর্মী সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমটি ব্যারাকপুরে করার পর এবার শিলিগুড়িতে তিনি দ্বিতীয় কর্মী সভা করতে চলেছেন। আর অমিত শাহর এই বঙ্গ সফর প্রসঙ্গে কি বলেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক? শুনুন। নির্বাচন আসলেই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের বাংলার কথা মনে পড়ে। ব্যারাকপুরের আনন্দপুরীর যে মাঠে আজকে তিনি কর্মী সভা করবেন, আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই মাঠে একটা সময় সাড়ম্বরে সরস্বতী পুজো হতো, এই মাঠে একটা সময় সাড়ম্বরে মেলা হতো। এই মাঠে ব্যারাকপুর থেকে যত ভালো ফুটবল প্লেয়ার উঠেছেন, ভালো ক্রীড়াবিদ উঠেছেন, তারা এই মাঠে খেলাধুলা করতেন। 2014 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই মাঠে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, তার অনুমতি দেওয়া হয় না, এই মাঠে কোনো খেলাধুলা করতে দেওয়া হয় না। অথচ একটা সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলায় এসে অপপ্রচার, কুৎসা, মিথ্যা কথা বলেছিলেন যে দিদি বাংলায় সরস্বতী পুজো করতে দেয় না। এখন আপনার সভাকে কেন্দ্র করে সমস্ত জঞ্জাল সরিয়ে সেটা পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ আপনি সভা করতে পারবেন কিন্তু ব্যারাকপুরের বাঙালিরা সরস্বতী পুজো করতে পারবে না। আপনি কর্মী সভা করতে পারবেন কিন্তু ব্যারাকপুরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা ওই মাঠে খেলাধুলা করার অনুমতি পাবেন না। মিশন 26 কলকাতার জন্য স্পেশাল প্ল্যান রয়েছে বিজেপির। সুকান্ত মজুমদার তিনি কি বললেন? কলকাতার জন্য আমাদের স্পেশাল প্ল্যান রয়েছে। কলকাতা বিজেপির ওয়ার্ড কনভেনর পদ ফেরানো হয়েছে। কলকাতা প্রেসিডেন্সি জোনে বিজেপির মাত্র একজন বিধায়ক। এবার উত্তর ও দক্ষিণ কলকাতা এবং দমদমে ভালো ফল করবে বিজেপি, দাবি করেছেন সুকান্ত মজুমদার। ওনার সমস্ত ভবানীপুর সিট নিয়ে চিন্তা করা উচিত, ওটা পশ্চিমবঙ্গ নিয়ে ওনার চিন্তা করা উচিত। সব জায়গাতে খারাপ অবস্থা। সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে আমরা পরিবর্তন এনেছি। আমাদের বিজেপিতে আপনারা জানেন জেলার নিচে মণ্ডলের নিচে শক্তি কেন্দ্র কাজ করতে এবং বুথ কাজ করে। আমরা কলকাতার জন্য এবার স্পেশাল প্ল্যানিং করেছি, আপনারা নিশ্চয়ই জেনেছেন, সেটা ওয়ার্ড কনভেনার নিযুক্ত হয়েছে। আগে ওয়ার্ডের কনভেনার বহু আগে একসময় বিজেপিতে ছিল, পরবর্তী সময় ওয়ার্ড কনভেনার কনসেপ্টটা উঠে গেছে। তো স্বাভাবিকভাবে বিজেপির প্ল্যানিং বিজেপির সেই মতোই চলছে এবং আমরা বলছি যে কলকাতাতে আমাদের যেটাকে রাজনৈতিক ভাষায় প্রেসিডেন্সি জোন বলা হয়, সেই প্রেসিডেন্সি জোনে বিজেপির মাত্র একজন সাংসদ, একজন এমএলএ। আমরা কলকাতাতে বিশেষ করে একদম মূল কলকাতা যাকে বলি, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদমের কিছুটা অংশ বা এদিকে হাওড়া ধরুন, এই বৃহত্তর কলকাতা, সেই কলকাতার মধ্যে ভারতীয় জনতা পার্টি সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিট পাবে।
কলকাতার জন্য বিজেপির স্পেশাল প্ল্যান, কটাক্ষ ব্রত বসু। সুকান্ত মজুমদার বলেছেন যে মিশন 26 কলকাতার জন্য স্পেশাল প্ল্যান বিজেপির। কলকাতার জন্য আমাদের স্পেশাল প্ল্যান যেটা রয়েছে যে বিজেপির ওয়ার্ড কনভেনারের পদ ফেরানো হবে এবং উত্তর ও দক্ষিণ কলকাতা দমদমে ভালো ফল করবে। আরো বলেছে 11টা আসন জিতবার ওদের প্ল্যান, সেটা ঘোষণা করেছে। 11 কেন, ওরা 311 বলছে না কেন? পারি যে বারবার পুজো চাইবে, চিত হয়ে শুতে, পুজোকে উপর হয়ে শুতে হবে। একদিকে রাষ্ট্র বলছে আপনার ভোট না দেওয়ার অধিকার আছে। আজকে ব্রাত্য বসু এসআইআর প্রসঙ্গে, নাগরিকত্ব প্রসঙ্গে ঠিক কি বললেন, যে একদিকে রাষ্ট্র বলছে আপনার ভোট না দেওয়ার অধিকার আছে, অন্যদিকে বলা হচ্ছে ভোটার তালিকায় নাম না থাকলে নাগরিকত্ব থাকবে না। এসআইআর এর জন্য এতগুলো প্রাণ গেল, মৃতদের পরিবারের দায়িত্ব কে নেবে? প্রশ্ন ব্রাত্য বসুর, পাল্টা জবাব বিজেপি। আপনার ভোটে নোটাধিকার, আপনার ভোটে নোটা আছে, তার মানে এখন ভোটে আপনি চাইলে কোনো দলকে ভোট দিতে পারেন, চাইলে কোনো দলকে ভোট দিতে নাও পারেন। তার মানে এটা আপনার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। ভারত সরকার সেটা স্বীকার করেছে। তাহলে কারোর নাম যদি ভোটার তালিকায় না থাকে, সে হয়তো ভোট দিতে চায় না, তাই ভোটার তালিকায় নাম তোলেনি, তাহলে তাকে আপনি বেনাগরিকের আওতায় ফেলছেন কিভাবে? একদিকে রাষ্ট্র একজন নাগরিক সম্পর্কে বলছে যে আপনার ভোট না দেওয়ার অধিকার আছে, একই সঙ্গে সেই রাষ্ট্র বলছে আপনি যদি নাম না তোলেন, হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, আপনাকে আমি বেনাগরিক করে দেব। এসআইআর এর নামে বাংলায় যে কজন মানুষের প্রাণ গেল, 70-এর উপর মানুষ, 141 জন মানুষের যে প্রাণ গেল, এই বিএলও এবং সাধারণ মানুষ, এদের জীবন জীবিকার দায়িত্ব কে নেবে পরিবারে? একজন পার্ট টাইমার পলিটিশিয়ান, ফুল টাইমার তোলাবাজ কিছু জ্যান্ত ভূতকে হাঁটিয়েছিল। আমি বলেছিলাম যে জ্যান্ত ভূতের সাথে সাথে বিএলওদেরকে হাঁটান, যারা জ্যান্ত মানুষকে মৃত দেখিয়েছেন, তারপর থেকে আর ভূত হাঁটাচ্ছেন না। আসলে বিএলওদের একটা একাংশ তৃণমূল কংগ্রেসের তল্পিবাহক হিসাবে কাজ করবার চেষ্টা করছে। 12টি রাজ্যে হচ্ছে, কোথাও এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে না, এই রাজ্যে কেন হচ্ছে? এর পেছনে এই যে তৃণমূল প্রভাবিত রাজ্যের সরকারি কর্মচারীদের, বিএলওদের ভূমিকা আছে কিনা, সেটা অবশ্যই নির্বাচন কমিশনের খতিয়ে দেখা দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।